প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, তার ঠিক কিছু সময় পরই জাতির উদ্দেশ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি বক্তব্যে বলেছিলেন যে যত হত্যাযজ্ঞ হয়েছে, যত অপরাধ সংঘটিত হয়েছে বাংলাদেশে, প্রত্যেকটি অপরাধের বিচার বাংলাদেশে হবে। যেই অপরাধের সাথে যুক্ত থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে। দেখুন, সময়ের পরিবর্তনের সাথে সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে বিগত দিনে ঘটে যাওয়া গুম এবং খুন সহ নানা অপকর্মের যেই ইনভেস্টিগেশন তারা করেছেন, তার ভিত্তিতে ৩০ জন ব্যক্তির উপর দুটি মামলা করা হয়েছে। সেই দুটি মামলার ভিত্তিতে সেনাবাহিনীর সার্ভিং এবং রিটায়ার্ড প্রায় ২৪ জন কর্মকর্তা সংযুক্ত আছেন। এর মধ্যে হাসিনা, কামাল, বেনজির সহ সাবেক র্যাবের ২ জন পরিচালক আছেন এবং ডিজিএফের ৫ জন পরিচালক আছেন। এই তাদের বিরুদ্ধে বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত আগামী ২২ অক্টোবরের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করার একটি নির্দেশনা জারি করেছেন। ইতিমধ্যে আমরা এই খবরটি জানি যে এই যে তাদের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে গ্রেপ্তারের যে নির্দেশ, এরই মধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নানা পর্যায়ে আলাপ আলোচনা করছেন। তাদের সেনাবাহিনীতে যারা জেনারেল আছেন প্রায় ৫৫ জন বা ৫৬ জন, তাদের সাথে বৈঠক করেছেন এবং তার নিম্ন পর্যায়ের যারা আছেন তাদের সাথেও বৈঠক করে তিনি বোঝার চেষ্টা করছেন যে এই যে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে বাংলাদেশের সিভিলিয়ান যে আদালত আছে সেই জায়গায় তাদেরকে প্রিজন ভ্যানে চড়িয়ে নিয়ে তাদের হ্যান্ডকাপ লাগিয়ে সেই জায়গায় যদি বিচার করা হয়, তাহলে সেনাবাহিনীর যে ভাবমূর্তি সেটা তো বিনষ্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে হয়তো ওয়াকারুজ্জামান একটি টেস্ট কেস হিসেবে নিচ্ছেন এবং বোঝার চেষ্টা করছেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, তার বিরুদ্ধে যদি বিদ্রোহ করেন সেনাবাহিনী, তাহলে আসলে প্রেক্ষাপটটা কোথায় দাঁড়াবে। তো যে বিষয়টি আমরা জানতে পারছি, সেই জায়গায় আমরা দেখছি যে প্রধান ওয়াকারুজ্জামান ঠিকই যেরকম আশানুরূপ ফলাফল পাওয়ার কথা, ঠিক সেরকম কিন্তু ফলাফল পাচ্ছেন না। তো যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ আদালত এখন ২২ অক্টোবরের মধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের অধীনস্থ যে কর্মকর্তারা বিগত দিনে গুম খুনের সাথে সংযুক্ত ছিলেন, তাদেরকে গ্রেপ্তার করার একটি নির্দেশ দিয়েছেন। তো সেই হিসেবে যদি ধরে নিই, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে মাত্র ১১ দিন সময় আছে। তিনি দুটি কাজ করতে পারেন। একত এই যে তার যে সার্ভিং বা রিটায়ার্ড যে কর্মকর্তারা আছেন তাদেরকে গ্রেপ্তার করে যে সিভিলিয়ান আদালত আছে বা পুলিশ প্রশাসন আছে তাদের কাছে হস্তান্তর করতে পারেন। অন্যথায় তিনি বাংলাদেশে জরুরি অবস্থা জারি করে বা সেনা কুয়ের মধ্য দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে তার যে কর্মকর্তারা আছেন তাদেরকে তিনি বাঁচিয়ে নিয়ে যেতে পারেন। এখন ওয়াকারুজ্জামান আসলে কোনটা করবেন? দেখুন, যেই ৩০ জনের বিরুদ্ধে মামলাটি হয়েছে তার মধ্যে ২৪ জনই কিন্তু সেনা কর্মকর্তা এবং ১০ জন সাবেক বা অবসরপ্রাপ্ত, আর ১৪ জন এখনও সার্ভিং। তারা সেনাবাহিনীর মধ্যেই তারা সার্ভ করছেন। দেখুন, আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তার পক্ষে এনসিপির নেতা সার্জিস আলম দাঁড়িয়েছেন এবং তিনি একটি স্ট্যাটাসের মধ্য দিয়ে বলেছেন যে আপনি কোনো অপশক্তির কাছে পরাজয় বরণ করবেন না এবং তিনি যেন সাহস না হারান, তার পক্ষে বাংলাদেশের ছাত্র জনতা আছে, এরকম একটি স্ট্যাটাস দিয়েছেন। তো ইতিহাস যদি পর্যালোচনা করি, সেনাবাহিনীর এত বড় সংখ্যক মনে হয় না যে সেই যে নাসি বাহিনী বা অন্যান্য জায়গায় যে বড় অপরাধ সংঘটিত হয়েছে, তারপর এই বিপুল সংখ্যক সেনা কর্মকর্তা সরাসরি গুম খুন এবং হত্যাযজ্ঞের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে এই ২৪ জন যেই সেনা অফিসার আছে তার মধ্যে অনেকেই পালিয়ে গেছেন। যে ১৪ জন এখনও সার্ভিংয়ে আছেন তাদেরকে হয়তো পাওয়া যেতে পারে, আর বাকি যে ১০ জন তার মধ্যে হয়তো কিছু পালিয়ে গেছেন আর কিছু হয়তো দেশে আছেন, তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হতে পারে যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদেরকে আইনের হাতে সুপর্দ করেন। এই জায়গায় একটু পর্যালোচনা যদি করি যে যেই অপরাধগুলো
সাধারণ পাবলিকের সাথে সংগঠিত হয়েছে, কোনো যুদ্ধে ও সংগঠিত হয়নি, বা তাদের অভ্যন্তরীণ কোনো চাকরিরত অবস্থায় সংগঠিত হয়নি যেহেতু, সুতরাং তাদের বিচার বাংলাদেশের যে সাধারণ আইন সেই জায়গায় কিন্তু হতে হবে। তো এখন হয়তো ওয়াকারুজ্জামান চাচ্ছেন না তাদের বিচারটা বা বিচার প্রক্রিয়া বাংলাদেশের যে সিভিলিয়ান কোর্ট আছে সেই জায়গায় হোক। তো সেই জায়গা থেকে ওয়াকারুজ্জামান তাদেরকে সেভ করার চেষ্টা করছেন, বা তার সহযোদ্ধাই তারা ছিলেন বিগত দিনে, কারণ তাকে কিন্তু নিয়োগ দিয়েছিল শেখ হাসিনা। তো সেই সকল বিষয়গুলো বিশ্লেষণ করে এবং বিগত দিনে বাংলাদেশের সেনা বাহিনী কর্তৃক ঘটে যাওয়া নানা ঘটনার যদি বিশ্লেষণ দেখি, তো সেই জায়গায় দেখছি যে অতীতে এমন অনেক রেকর্ড আছে যেই রেকর্ডগুলোতে দেখা যায় যে সেনাবাহিনীর বাইরে গিয়ে সাধারণ জনগণ বা রাজনীতিবিদ বা অন্য কেউর সাথে ঘটে যাওয়া হত্যাকাণ্ড বা বড় কোনো অপরাধের বিচারগুলো কিন্তু সিভিলিয়ান যে আদালত আছে সেই জায়গায় হয়েছে। সুতরাং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাইলেও আর এই যে তার অধীনস্থ যেই কর্মকর্তারা ছিলেন তাদেরকে আর তিনি প্রোটেক্ট করা তার পক্ষে হয়তো বা সম্ভব হবে না। এখন তার সামনে পথ যেটি খোলা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করতে পারেন। বিদ্রোহ ঘোষণা করে এই বিচারকে, যেটা তাজুল সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচারটা করছেন সেই বিচারটার বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে তিনি সেনা কুয়ের মধ্য দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে হয়তো বা তাদেরকে বাঁচিয়ে নিতে পারেন। তো সেই জায়গায় বাংলাদেশের সকল যে জনগণের চাওয়া পাওয়া যে আকাঙ্ক্ষা সেটার বিরুদ্ধে হয়তো তাকে যা দাঁড়াতে হবে, সেটা ডক্টর ওয়াকারুজ্জামান করবেন কিনা সেটা এখন দেখার বিষয়। তবে তিনি যদি সেটা না করেন তাহলে তার অধীনস্থ যে কর্মকর্তারা আছেন তাদেরকে আইনের আওতায় সুপর্দ করতে হবে আগামী মাত্র 11 দিনের মধ্যে। তা যদি না হয় তাহলে কিন্তু তো তার বিরুদ্ধেও আইনানুগ যে ব্যবস্থা সেটাও হতে পারে। এখন দেখার বিষয় আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকার বা বাংলাদেশের জনগণ কতটা কঠিন এবং কঠোর হয়ে তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, এবং তার যেই অফিসাররা আছেন তাদেরকে গ্রেপ্তার করতে কতটুকু সক্ষম হন বাংলাদেশের এই বিচারিক ব্যবস্থা, সেটা কিন্তু এখন দেখার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।